গত 7 জুন ছিল মামনির জন্মদিন। মামনি মানে আমার শাশুড়ি মার জন্মদিন আমরা দুবাইতে কিভাবে সেলিব্রেট করলাম তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগে। আর অনেকেই আমার কাছে জানতে চাও যে আমি কিভাবে মাটন রান্না করি, তো আজকে আমি তোমাদের সাথে আমার মাটন রান্নার রেসিপিটা মোটামুটি একটা শেয়ার করে দেব। তো চলো আজকের ভ্লগটা এখানেই শুরু করি। ঘটনাচক্রের 7 জুন আমরা সারাদিন ঘুরে বেরিয়েছিলাম। সেই দিনই এই আলগুরের সেন্টার মলে রাত্রেবেলা আমরা এসেছিলাম ডিনার তুলতে। ইন্দোনেশিয়ান এই রেস্টুরেন্টে আমরা আগেও খেয়েছি, তাই আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে মামনিকে এখানে ট্রিট দেব। আমাদের ডিনার তোলা হয়ে গেল, এবার চললাম বাড়ির পথে। বাড়িতে খাবার রেখে আবার বেরোতে হবে। নেস্টো বলে একটা সুপার মার্কেটে যাব। নেস্টোয় পৌঁছে দেখলাম চূড়ান্ত ভিড়, কারণ চলছে প্রচুর অফার। আমরাও অফারের সদ্ব্যবহার করে যা কিনতে এসেছিলাম তার সাথে আরও কিছু উইকলি প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরলাম। ও নেস্টোতে আমরা এসেছিলাম ড্রিম কেক তুলতে মামনির বার্থডে কেক কাটিংয়ের জন্য। তো এইটাই হচ্ছে ড্রিম কেক। ড্রিম কেকটা বেসিক্যালি 5 লেয়ার আইস কেক, জাস্ট দারুণ খেতে হয়। আর কেনার পরে বেশ অনেকক্ষণ ফ্রিজে রাখতে হয়, কিন্তু সেদিনকে আর ফ্রিজে রাখার টাইম হয়নি আমাদের। আর এটা হলো ইন্দোনেশিয়ান নাসি গোরেং। এর সাথে রাইস রয়েছে, চিকেন স্টেক রয়েছে, চিকেনের ঠ্যাং রয়েছে সানি সাইড আপ, আর রয়েছে 2 রকমের স্যালাড। এক কথায় জাস্ট অনবদ্য খেতে। ও আর একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে প্রন চিপস। প্রন চিপসটা কিন্তু বেশ আলাদা একটা মাত্রা দেয় পুরো প্ল্যাটারটাকে। চলো কাটো। হাতে ধরলে ওকে ধরা যাবে না, তুমি কাটো। ঠিক আছে, যাইতে পারছি না, ওকে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আইস কেক, এটা সেই জন্য এরকম অবস্থা, এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। মামনির জন্মদিনের পরের দিন রান্না করেছিলাম মাটন কষা। প্রথমেই বলি, দুবাইয়ের এই গরমের রেসিপি শ্যুট করাটা যথেষ্ট কষ্টের, তাও মোটামুটি স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 1 কেজি মাটন, দই, হলুদ, সামান্য নুন ও সর্ষের তেল দিয়ে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। সকালে কড়ায় সর্ষের তেলে কয়েকটা এলাচ দিয়ে পর রসুন, শুকনো লঙ্কা বাটা ও আদা বাটা দিয়ে কষিয়ে গন্ধটা চলে গেলে পেঁয়াজ অ্যাড করে ভালো করে কষালাম ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে। তারপর পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ভাজা মশলা মানে তাতে জিরে থাকবে, এলাচ গুঁড়ো থাকবে এবং ধনে গুঁড়ো থাকবে, এই ভাজা মশলাটাকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে মাটনটা অ্যাড করে নিয়ে ততক্ষণ অবধি কষালাম যতক্ষণ পর্যন্ত না লাল রং হবে এবং তেলটা বেরিয়ে আসবে। আলুগুলো ডুমো ডুমো করে আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর মাটন যখন কষানো অর্ধেক হয়ে যাবে তখন আলুগুলো মিশিয়ে আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তারপর একটু ছুরি দিয়ে আমি টেস্ট করে নিয়েছি এবং এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট। আমি আলুগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি প্রেসার কুকারে দেবার আগে, কারণ আগেই বলেছিলাম দুবাইয়ের আলুগুলো খুব নরম হয় এবং খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তাই এখানে মাটন রান্না করতে হলে আমি আলুগুলোকে আগে একটুখানি তুলে রেখে দিই প্রেসারে সিটি দেওয়ার আগে, এবং প্রেসারে সিটি দেওয়ার পরে দেখো ওর কালারটা কি
দারুণ এসছে। এরপর আমি আবার আলুগুলো মিশিয়ে নিলাম, আর এটাই কিন্তু আমার ফাইনাল মাটনের লুক। এই সুন্দর এমব্রয়ডারি করা বুকমার্কটা আমি মামনিকে জন্মদিনে গিফট করেছি। খুব ইউনিক এরকম এমব্রয়ডারি করা গিফট আইটেম আমি কার কাছ থেকে নিয়েছি সেটা জানতে হলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালকে একটু চোখ রেখো, আমি সমস্ত ডিটেলস আপলোড করে দেবো স্টোরিতে, তো তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। আর আমার দেওয়া মামনিকে এই সুন্দর গিফটটা তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আর আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। পরবর্তী ব্লগে কিন্তু থাকবে আমরা কীভাবে ষষ্ঠী পালন করলাম, মানে জামাই ষষ্ঠী পালন করলাম আর কি, তো সেই সম্পর্কে সমস্ত ডিটেলস আমি শেয়ার করব পরবর্তী ব্লগে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করো। তো চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই।